হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের AID ভয়েস চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আর চা খাচ্ছি। কী রে, তোদের খবর কি? আর তোরা নাকি আর্মিতে যোগ দিয়েছিস? রে, কিন্তু আমাদের পোস্ট ঢাকায় পড়ে নাই। আমার পোস্ট পড়েছে চট্টগ্রামে, আর ডেভিডের পোস্ট পড়েছে সিলেটে। ও, তাহলে তোরা আমার থেকে দূরে থাকবি, এটা কি করে হয়? আমাকে দিয়েছে ঢাকায়। দেখি স্যারের সাথে কথা বলে কি বলে। আর বললেও হবে না রে, জয়েন্ট লেটার দিয়ে দিয়েছে আমাদের। এই দেখ। জয়েন্ট লেটারটা দেখতেছি, এমন সময় সামনে তাকিয়ে দেখি এই এলাকার MP ছেলে একটা লোককে মারছে। এইটা দেখে আমি যেই ওইখানে যেতে যাব, ডেভিড বলল, ভাই, আমাদের ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। আমরা ওদের থেকে দূরে থাকি, এটাই আমাদের জন্য ভালো। ওদের সাথে খামোকা ঝগড়া করব না। আরে কি বলিস তোরা? নিজে একজন আর্মি মেজর হয়ে ওদের কিছু করতে পারবো না? এটা কি করে হয়? স্যার তোরা আমাকে। এই বলে ওদের কাছ থেকে চলে আসলাম ওই লোকটার কাছে। চাচা ওঠেন। মেঘ, তুই এখান থেকে চলে যা, তা না হলে এই লোকটার সাথে তোকেও মারতে হবে, এই বলে দিলাম। ভাগ্য ভালো থাকলে চলে যা। বাবা, তুমি চলে যাও এইখান থেকে। ওরা আমাকে মেরে ফেলুক, তাতে কিছু যায় আসে না। নরপশুর হাত থেকে যে আমার মেয়েটাকে বাঁচাতে পেরেছি, এইটাই চলবে। কি হয়েছে আপনার মেয়ের, আমাকে বলেন। মেঘ, তোকে যেতে বলেছি, না যাইলে তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। দেখি তুই আমার কি করতে পারিস। এই বলে কয়েকটা লোক সামনে আসতেই তাদেরকে কুমফু মাহির দিয়ে মাটিতে শুইয়ে দিলাম। কিরে বল, তোদের লোকদের আসতে দেখি তোদের গায়ে কত শক্তি আছে। তুই বড় বিজনেসম্যান এর ছেলে, তাই তোকে কিছু করলাম না। আর ওই টাকলা, তোকে আমি দেখে নেব। তোর মেয়েকে বলেছিলাম না বুক করব, আজ না হয়ে কাল তোর মেয়েকে বুক করেই ছাড়বো, তাও আবার তোর সামনেই। দেখব নে কি করতে পারিস। এই বলে পাশ থেকে একটা ইট তুলে নিলয়ের মাথায় বাড়ি মেরে দিলাম। মাথা ফেটে রক্ত পড়তেছে। যা এখন হাসপাতালে গিয়ে ভর্তি হ, তা না হলে তুই বাঁচতে পারবি না, এই বলে দিলাম। তোকে তো আমি দেখে নিব মেঘ, তুই আমার মাথা ফাটিয়েছিস। তোর তো একটা বোন আছে, এমন অবস্থা করব দেখিস তুই। ওর কথা শুনে মাথায় রক্ত উঠে গেল। ওর দুটো হাত ধরে পিছনের দিকে টান দিয়ে ভেঙে ফেললাম। হঠাৎ সৌরভ আর ডেভিড এসে আমাকে টেনে ওর কাছ থেকে ছাড়িয়ে নিল। তুই MPর ছেলে, দেখে কি হয়েছে? তুই যেমন তোর বাবাও এমন। চিন্তা করিস না, তোদের খুব তাড়াতাড়ি জেলে যেতে হবে। চাচা আপনি বাসায় যান, আর যদি ওরা আপনাকে মারতে আসে তাহলে এই নাম্বারে শুধু একটা ফোন দিয়ে বলবেন, তাহলেই হবে। ঠিক আছে বাবা, আর তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিতে হবে না। আপনার মেয়ে এখন কোথায় আছে? আমার মেয়েকে গতকালকে বিয়ে দিয়ে দিছি। ও চাইছিল আমার মেয়েকে নিয়ে। থাক চাচা, আর কান্না করতে হবে না। ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ও আগামী 6 মাস হাসপাতালেই থাকতে হবে। আপনি বাসায় যান। ঠিক আছে বাবা। আমিও চলে আসলাম বাড়িতে। কলিং বেল দিতেই বোন এসে দরজা খুলে দিল। ভাইয়া, তোমাকে সে সকাল থেকে ফোন দিতেছি, তুমি ফোন ধরছো না কেন? পকেট থেকে ফোনটা বের করে দেখি হালিমার 55টা মিস কল। সরি রে, ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই ফোন ধরতে পারিনি। আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু তো অফিসে গিয়েছে, কি জানি কাজ পড়েছে, তাই তোমাকেও বলেছে যাওয়ার জন্য। আচ্ছা আমি যাইতেছি, তুই আমার জন্য খাবার রেডি কর, ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে যাও, আমি খাবার বাড়তেছি তোমার জন্য। চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি হালিমা খাবার বেড়ে বসে আছে।
কি রে, তুই খাবার খাইছিস? না, খাই নাই। তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আয়, আমি খাইয়ে দিই। হালিমা ছোটবেলা থেকেই সবার হাতে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন সে হাতে খেতে পারে না। এভাবে তোমরা আমাকে আর কয়দিন খাইয়ে দিবা? আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কি ওদের বাসায় গিয়ে আমাকে খাইয়ে দিয়ে আসবা নাকি? তুই যদি বলিস তাহলে তাই করব, কারণ আমার তো আর 5টা বোন নেই, আমার একটাই বোন, আর সেটা হচ্ছিস তুই। হয়েছে হয়েছে, এখন খাইয়ে দাও আর তুমি নিজে খেয়ে অফিসে যাও। চাকরি তো করোই না, শুধু আব্বুর টাকাগুলো বসে বসে খাও। আমি মনে মনে বললাম, তুই যদি জানতি আমি কি কাজ হয় তাহলে বলতি না কখনোই এই কথা। খাবই তো, আব্বুর টাকাই তো খাচ্ছি, আর কারো টাকা তো খাচ্ছি না। দেখ তো কে এসেছে, কলিং বেল বাজাচ্ছে কে। তুমি খাও, আমি দেখে আসতেছি কে এসেছে। ঠিক আছে, যা। হালিমা চলে গেল, আমি খাবার খেতে লাগলাম। প্রায় 5 মিনিট পর হালিমা আর একটা বোরকা পরা মেয়ে আসলো। কি রে, উনি কে? ও আমার বান্ধবী, আজকে বলেছিলাম আসতে, তাই এসেছে। ও, ওনাকে বল বসতে। তুই খাবার খেয়ে এরপর যা, আমার দেরি হয়ে যাচ্ছে। হালিমাকে খাবার খাইয়ে চলে আসলাম আব্বুর অফিসে। লিফট দিয়ে চলে আসলাম 5 তলায়। ঘুরে ঘুরে দেখে যাচ্ছি কাজ কেমন চলতেছে। বাহ, সবাই মন দিয়ে কাজ করতেছে। দেরি না করে সোজা আব্বুর কেবিনে চলে আসলাম। আব্বু, আসতে পারি? মেঘ আয়। তা তুই সকালে না বলে বের হয়ে গেলি আর এখন মাত্র এসেছিস? সরি আব্বু, আসলে ফোনটা সাইলেন্ট ছিল, তাই বুঝতে পারি নাই যে হালিমা এতগুলো ফোন দিয়েছে। তা আম্মুকে দেখতে পারছি না যে। তোর আম্মু তোর ফবির বাসায় চলে গেছে, বস এইখানে কিছু কাজ দেই, এগুলো করে দিয়ে যা। আব্বু কয়েকটা ফাইল ধরিয়ে দিয়ে বাইরে চলে গেল। 1 ঘন্টার ভিতরে কাজগুলো শেষ করে ফেললাম। কিছুক্ষণ পর আব্বু আসলো। কি রে, কাজ শেষ নাকি? হ্যাঁ আব্বু, কাজ শেষ। আর কোনো কাজ থাকলে বলো, করে দিয়ে যাই। কাল থেকে 3 দিন আমি বাসায় থাকবো না। আচ্ছা একটা কথা বলতো, তুই হুটহাট করে কোথায় চলে যাস, আবার ফোনও বন্ধ করে রাখিস? একটা কাজ করি, ওইখানে ফোন নিয়ে গেলে নেটওয়ার্ক থাকে না, তাই ফোন বন্ধ থাকে। আম্মুকে তুমি কি নিয়ে আসবে, নাকি আমি যাওয়ার সময় নিয়ে চলে যাব? তুই যাওয়ার সময় নিয়ে যাস, আমার কিছু কাজ আছে, আমি সময় পাবো না ওইখানে যাওয়ার। আর গেলেই তো আমাকে ছেড়ে দেবে না, বলবে থেকে যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে কাজ করো, আমি গেলাম। এই বলে চলে আসলাম নিচে। গাড়িটা নিয়ে চলে আসলাম ফুপিদের বাসায়। কলিং বেল দিতেই ফুপি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, ফুপি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি মেঘ, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আম্মু কি চলে গেছে নাকি এইখানেই আছে? এইখানেই আছে, ভিতরে আসো। এই বলে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আম্মু বসে আছে আর একটা বোরকা পরা মেয়ে বসে আছে, দেখতে হালিমার বান্ধবীর মতো। এই, আপনি আমাদের বাসায় গিয়েছিলেন তাই না? গিয়েছিলাম, তাতে কি হয়েছে? না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। আম্মু, তুমি কি এইখানে থাকবে নাকি চলে যাবে? না, চলে যাব। তোর আব্বু আসে নাই? না, আব্বু অফিসের কাজ করতেছে, রাতে বাসায় ফিরবে বলেছে। চলো আমার সাথে। একটু বস, তোর ফুপির সাথে কিছু কথা আছে, বলেই চলে যাব। সেই সকালে এসেছো, এখনও কথা আছে তোমাদের? বাহ, তোমরাই বেডি মানুষ বলতে গেলে। আমরাই বেডি মানুষ। আফরিন, মেঘকে নিয়ে তোমার রুমে যাও। মেঘ, আফরিনের সাথে যা। না, আমি যাব না। আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি মাদ্রাসায় পড়ে, উনি কি করে আমার সাথে যাবে? তার চেয়ে ভালো আমি এইখানেই বসে থাকি, তোমরা কথা বলা শেষ করো। মেঘ, এই নাও, তোমার জন্য শরবত নিয়ে এসেছি। ধন্যবাদ ফুপি। এই বলে শরবতটা খেয়ে নিলাম। শরবত খেয়ে চলে আসলাম ছাদে, কারণ ওদের সাথে বসে থাকতে বোরিং লাগছিল। ছাদে এসে দেখি ফুল গাছের চারা, 2টা ফুলও আছে। যেই একটা ফুল ছিঁড়তে যাব, এমন সময় পেছন থেকে কে যেন বলে উঠল, ফুলটা ছিঁড়বেন না, ফুল সবসময় গাছেই সুন্দর থাকে, কারো হাতে না। পেছনে ঘুরে দেখি ফুপির মেয়ে দাঁড়িয়ে আছে। ওনার কথায় আর ফুলটা ছিঁড়লাম না। ফুপির কবিতর আর বাজিগার পাখিগুলো দেখতে লাগলাম। কিছুক্ষণ পর ফুপির মেয়ে এসে বলল, আপনাকে ডাকতেছে, বলছে নিচে যাওয়ার জন্য। ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। মেয়েরা চলে গেল। আমি আর কিছুক্ষণ ছাদে থেকে চলে আসলাম নিচে।
এসে দেখি আম্মু আর ফুপি বসে আছে। আম্মু, তোমাদের কি এখনও কথা শেষ হয় নাই? হয়েছে, চল এখন যাই রে রিয়া, আবার আসবো না অন্য দিন। যাও, আর এই নাও, এইটা নিয়ে যাও। আম্মুর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলল কথাটা। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর আম্মু আসলো, সাথে ফুপির মেয়েটাও। গাড়িতে এসে বসতেই আম্মু বলল, যা এখন। উনিও যাবে নাকি আমাদের সাথে? গেলে কি সমস্যা নাকি? না, সমস্যা হবে কেন? এই বলে গাড়িটা স্টার্ট দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই হালিমা এসে দরজা খুলে দিল। আম্মু আর মেয়েটা ভিতরে চলে গেল। গাড়িটা গ্যারেজে রেখে ঘরে ঢুকতেই আমি অবাক, কারণ এইখানে 2টা বোরকা পরা মেয়ে বসে আছে। হালিমা, তোর বান্ধবী কোনটা? দুটাই আমার বান্ধবী। কেন, তোমার কি সমস্যা হচ্ছে নাকি ওরা সাথে? না, আমার সমস্যা হবে কেন? আমার ব্যাগটা গুছিয়ে রাখিস তো, রাতে আমি চলে যাব। আর মনে করে ব্যাগটা গুছিয়ে রাখিস কিন্তু। ঠিক আছে, রাখবো নে। এই বলে চলে আসলাম ক্যাম্পে। এসে দেখি আমাদের স্যার চলে এসেছে, মানে আর্মির প্রধান স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেঘ, তুমি তো জানোই আমি কেন আসি। কোনো কারণ ছাড়াই আমি এইখানে আসি না, এটা তুমি ভালো করেই জানো। জি স্যার, জানি। তা বলেন, মিশনটা কোথায় হবে? পদ্মা সেতুর নিচে হবে মিশনটা, পানির নিচে হবে। এখন আমি কিছু জানি না, তুমি একলা মিশনটা কমপ্লিট করবে, কারণ তুমি আগামীতে এই দেশের সেনাপ্রধান হবে। জি স্যার, আমি আজকে রাতেই চলে যাব। আর একটা কথা ছিল, সৌরভ আর ইমতিয়াজকে এইখানে রেখে দিলে ভালো হয়। না মেঘ, উপর থেকে অর্ডার এসেছে, আমি ওদেরকে এইখানে রাখতে পারবো না, কারণ এইখানে তুমি একাই যথেষ্ট। তোমার উপর ভরসা আছে আমার। স্যার, এখন কি আমি বাসায় যেতে পারি, নাকি আরও কোনো কাজ আছে? না, আর কোনো কাজ নেই, তোমার উপর ভরসা রইল। আশা করি মিশন কমপ্লিট করে আসবে। হ্যাঁ স্যার। এই বলে চলে আসলাম বাহিরে। বাইকটা নিয়ে চলে আসলাম শুনশান নির্জন একটা জায়গায়। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। বাইকটা লুকিয়ে রেখে চলে আসলাম জঙ্গলের ভিতরে। এসে দেখি আমার লোকজন কাজ করছে। আমি যেতেই সবাই উঠে দাঁড়ালো। এই সবাই এইদিকে আসো, ভাই এসেছে। সবাই শোনো, আজকে রাতে সবাই পদ্মা সেতুর ওইখানে চলে যাবে। ওইখানে একটা মিশন আছে। মিশনটা হবে পানির নিচে। সবাই সব কিছু ব্যবস্থা করে চলে আইসো, আমাকে যাতে আর ফোন না দিতে হয়। ভাই, আপনাকে আর ফোন দিতে হবে না, আমরা আজকে রাতে চলে যাব। আপনি কি এখন চলে যাবেন নাকি? হ্যাঁ, আমি এখন চলে যাব। এইখানে থাকাটা জরুরি না। এইখানে থাকলে যে কেউ আমাকে ট্যাগ করে চলে আসতে পারবে এইখানে। ঠিক আছে ভাই, চলেন আপনাকে দিয়ে আসছি মেইন রোড পর্যন্ত। না, আমাকে নিয়ে আসতে হবে না। তোরা তোদের কাজ কর, আমি একাই চলে যেতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে যান। আমি চলে আসলাম মেইন রাস্তায়। হঠাৎ কিছু লোকদের দেখে লুকিয়ে পড়লাম। দেখতে লাগলাম ওরা কি করতেছে এইখানে। ওদের দেখে বোঝা যাচ্ছে এইখানে কিছু না কিছু হবে। ওরা দূরে থাকায় কিছু শুনতে পারছি না। 10 মিনিট পর ওরা চলে গেল। আমিও বাইকটা নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় আব্বু এসে বলল, মেঘ, তুই কি এখন চলে যাবি নাকি? হ্যাঁ আব্বু, আমি এখন চলে যাব। 3 দিন পর আসবো বাসায়। আর যদি কোনো কাজ থাকে তাহলে ইমেল করে পাঠিয়ে দিও, আমি কাজ করে পাঠিয়ে দিব নে তোমাকে। ঠিক আছে, আর এই নে 40,000 টাকা এইখানে আছে, তোর কিছু লাগলে কিনে নিস। না আব্বু, আমার কিছু লাগবে না এখন। যখন লাগবে তখন বলবো না তোমাকে। ঠিক আছে, বলিস। ভাইয়া, এই নাও তোমার ব্যাগ, সব কিছু রেডি করে দিয়েছি। আর যদি কিছু লাগে বলো, আমি দিয়ে দিই তোমাকে। না, আর কিছু লাগবে না। যা, অনেক রাত হয়ে গিয়েছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। আমি এখন চলে যাব। আব্বু, দরজাটা লাগিয়ে যাও। ঠিক আছে, যা তুই, আমি লাগিয়ে দিতেছি। ব্যাগটা নিয়ে চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে 3 রাস্তার মোড়ে এসে দেখি আমার লোকগুলো দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা এইখানে কেন? ভাই, আপনাকে নিয়ে যেতে এসেছি, চলেন। তোমরা যাও, আমার জন্য গাড়ি আসতেছে। তোমাদের এখানে যদি দেখতে পাই তাহলে অনেক সমস্যা হবে, তোমরা যাও। ঠিক আছে ভাই, আমার RS রেস্টুরেন্টে উঠব, আপনিও ওইখানেই চলে আসেন। ঠিক আছে, তোমরা যাও, আমি ঠিক সময়ে ওইখানে চলে যাব। এটা বলতেই ওরা গাড়ি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর আমাদের গাড়ি আসলো। মেঘ, ওঠো গাড়িতে, তোমাকে নামিয়ে দিয়ে এসে আবার আরেকটা জায়গায় যেতে হবে।
আমাকে বলে দিলেই তো হতো, আমি না হয় বাস দিয়ে চলে যেতাম, এত কষ্ট করে আসতে হতো না। তোমাকে বলে দিলেও আমার আসতে হতো, কারণ এইটা তোমার স্যারের আদেশ। ও আচ্ছা, দুইজন কথা বলতেছি আর ড্রাইভ করতেছে সজীব ভাই। দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা চলে গেল। আর কতক্ষণ লাগবে ওইখানে যেতে? আর 30 মিনিটের মতো মনে হয় লাগতে পারে, প্রায় চলে এসেছি আমরা। তা আপনার স্ত্রী কেমন আছে? শুনেছিলাম তো প্রেগনেন্ট। ডাক্তার দেখিয়েছেন নাকি? আর আমার একটা ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমাকে তো মিষ্টি খাওয়ান নাই। বাকি সবাইকে মিষ্টি খাওয়াইছেন। তুমি তো ক্যাম্পে থাকো না, কিভাবে খাবো বলো? আচ্ছা, তুমি এই মিশনটা কমপ্লিট করো, যত মিষ্টি খেতে চাইবে ততই খাওয়াবো। ঠিক আছে। এইসব কথা বলতে বলতে চলে আসলাম হোটেলের সামনে। এইখানেই নামিয়ে দেন আমাকে। আর এই নেন, ভাবিকে তো কিছু দিতে পারি নাই, এই টাকাটা ভাবিকে দিয়ে দিয়েন। আরে না ভাই, লাগবে না। তুমি যে দিতে চাইছো এটাই যথেষ্ট, এতেই আমি অনেক খুশি। আরে না ভাই, আপনার এইটা নিতেই হবে। ছোট ভাই হিসেবে না হয় আমি দিলাম আমার ভাবিকে। ঠিক আছে ভাই, তাহলে থাকো তুমি। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে একটা ফোন দিবে, সাথে সাথে চলে আসবো এইখানে। ঠিক আছে ভাই। সজীব চলে গেল, আমিও চলে আসলাম ভিতরে। আমাকে দেখে ম্যানেজার দৌড়ে আমার কাছে এসে বলল, স্যার আপনি এইখানে কোনো কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। আমি এইখানে 2 দিন থাকবো, সব ব্যবস্থা করেন থাকার জন্য। এই রহিম, 302 নম্বর রুমের চাবিটা নিয়ে আয় তো, স্যার আসছে। আচ্ছা, এইখান থেকে ব্রিজের নিচে সব দেখা যাবে, ওই রুমটা আমার লাগবে। কিন্তু স্যার এই রুমটা বুকিং হয়ে গেছে, আপনি একটু বসেন, আমি ওদের সাথে কথা বলি, সব কিছু ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে, যান তাহলে। ম্যানেজার চলে গেল, আমি বসে আছি। এমন সময় বাইরে 3টা গাড়ির হর্ন শুনতে পেলাম। তাকিয়ে দেখি আমার লোকগুলো এসেছে। আমার কাছে এসে বলল, ভাই আমাদের তো রুম লাগবে 3টা, কারণ এতগুলো মানুষ একটা রুমে থাকতে পারবে না। তোমরা একটু দাঁড়াও, ম্যানেজার আসুক, আমি রুমের ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে ভাই, আর স্নাইপার নিয়ে এসেছি 15টা, কারণ এই হোটেলের স্বাদ থেকে মারতে পারবে সবাইকে। তা না হয় মারতে পারবে, কিন্তু এইখান থেকে গুলি করলে তো পানিতে গুলি যাবে, কিন্তু ওরা মরবে না। ভাই আমরা সব কিছুর ব্যবস্থা করে এসেছি। 15 জন ছাদ থেকে গুলি করবে আর বাকিরা নদীর ভিতরে যাবে। ঠিক আছে, ওই তো ম্যানেজার আসতেছে, আর চুপ করে থাক তোরা। স্যার আপনি 205 নম্বর রুমে চলে যান, ওইখান থেকে সব কিছু দেখতে পারবেন। আর আপনাদের কি লাগবে? ওদের জন্য 3টা রুম দিয়ে দেন, ওরা এইখানে থাকবে। কিন্তু স্যার 3 রুমে কি হবে ওদের থাকার জন্য? 3টায় না হলে 5টা দেন, সমস্যা কি? রুম খালি থাকলে দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু টাকা? টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আমি আছি এইখানে, আমি চলে যাই নাই। আর হোটেলটাও আমার, সেটা মনে রাখবেন। সরি স্যার, আপনারা আসেন, আমি আপনাদের রুম দেখিয়ে দিই। ওরা চলে গেল, আমিও চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে শুয়ে পড়লাম। সকালে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙল। উঠে দেখি 8:20 বেজে গেছে। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। বাহ, রাতের থেকে দিনের বেলায় হোটেলটা সুন্দর লাগে। খাবার খেয়ে বাইরে একটু ঘুরে দেখতে লাগলাম, আজকে তো মিশন এইখানে। ঘোরাঘুরি করে চলে আসলাম হোটেলে। রাতে খাবার খেয়ে রেস্ট নিয়ে সোজা চলে আসলাম নদীর পাড়ে। এসে দেখি কয়েকটা লোক নদীতে নামতেছে, ওরা আমাদের দেখে নাই। সকল কিছু কাজ করে সোজা নদীতে নেমে গেলাম। দেখতে দেখতে একেবারে গভীরে নিচে চলে আসলাম। সামনের দিকে তাকিয়ে দেখি কয়েকটা লোক কী যেন নিয়ে যাচ্ছে। আমার লোকদের ইশারা করে বললাম সামনের দিকে যেতে। আমিও চলতে লাগলাম ওদের সাথে। পিস্তলে সাইলেন্সার লাগিয়ে চলে আসলাম নৌকার ভিতরে। এইখানে যে এইসব কাজ হয় আগে জানতাম না। ওপর থেকে আমার লোকেরা গুলি করতেছে। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল, এখনও মিশন শেষ হয় নাই। কারণ পানির নিচে কিছুই তেমন দেখা যাচ্ছে না। যদি লাইট জ্বালাই তাহলে সবাই আমাদের দেখে ফেলতে পারবে। এইসব ভাবতেছি, এমন সময় একটা গুলি আমার পায়ে এসে লাগলো, কিন্তু কিছু ক্ষতি হয় নাই, কারণ নদীর ঢেউয়ে একটুর জন্য পায়ে লাগে নাই। 5 ঘন্টা চলে গেল, মিশন শেষ করে উপরে উঠলাম। আমাদের সব লোক উপরে উঠে চলে গেল। সব কিছু ক্লিয়ার তো? জি ভাই, সব কিছু ক্লিয়ার করে এসেছি। লাশগুলো কি করবে? সকালে তো নদীতে ভেসে যাবে, কেউ দেখলে তো সমস্যা হবে। না ভাই, উঠবে না, ওদের ধরি দিয়ে ভালো করে বেঁধে এসেছি, ওইখান থেকে কোনোভাবেই ছাড়া পাবে না। তাহলে ঠিক আছে,
এখন সবাই হোটেলে চলে যাও, আমি আসতেছি একটু পর। এই বলে সব কিছু খুলে চলে আসলাম রাস্তায়। টোল বক্সের কাছে এসে দেখি 3টা গাড়ি দাঁড়িয়ে আছে। ওদের কাছে যেতেই ওরা বলতে লাগলো, ভাই দেখেন তো, আমরা মাছ নিয়ে যাচ্ছি, ওরা যেতে দিচ্ছে না, বলতেছে যাওয়া যাবে না। কই চলেন তো দেখি আপনাদের মাছগুলো, আর মাছ কোথায় থেকে নিয়ে এসেছেন। মানে আপনি দেখবেন কেন? আপনি কি পুলিশ নাকি যে আপনি গাড়ি দেখবেন? আমি পুলিশ, সো আমাকে দেখাতেই হবে, চলেন আমার সাথে। এইটা বলতে 3জন লোক দৌড়ে চলে যেতে লাগলো। 3জনের পায়েই গুলি করে দিলাম যাতে না যেতে পারে। গাড়িগুলো চেক করে দেখি প্রতিটা বক্সের ভিতরে একটা করে মেয়ে রাখা আছে। এই বুঝি তোদের মাছ, তাই না রে? তা বল, তোরা এই কাজ করিস কেন, আর কার সাথে মিলে করিস? স্যার আমরা কিছু জানি না, আমরা তো শুধু গাড়ি চালাই, গাড়িগুলো আমাদের মালিক লোড করে দেয়, আর আমরা সবগুলো নিয়ে দিয়ে আসি। ও আচ্ছা, এইগুলো এখন কোথায় নিয়ে যাচ্ছিস এইটা বল, আর তোদের মালিককে ফোন দে। আমি যা বলবো তাই বলবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই বলে গাড়ির লোকটা তার মালিককে ফোন দিল। কিছুক্ষণ রিং হতেই গাড়ির মালিক ফোন ধরলো। কিরে এখন ফোন দিচ্ছিস কেন? তোদের না বলছি পদ্মা সেতুর পার হয়ে আমাকে ফোন দিতে, এখন তোরা কোথায় আছিস? স্যার আমাদের গাড়িতে আগুন লেগে গেছে, সব মাল পুড়ে গেছে, পড়া সেতু পার হতে পারি নাই, এখন কি করব স্যার? কি বলতেছিস এসব তুই? জানিস এইখানে কত কোটি টাকার জিনিস আছে? এখন কোথায় আছিস বল, আমি আসতেছি। টোল বক্সে টোল দিয়ে একটু সামনে আসতে আগুন লেগে গেছে, এখনও কেউ জানে নাই, পানি দিয়ে আগুন নিভিয়েছি, আপনি তাড়াতাড়ি আসেন। আসতেছি, 1 ঘন্টা লাগবে আসতে, তুই এইখানে থাক। এই বলে লোকটা ফোন কেটে দিল। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনও আসতেছে না। কিরে তোদের মালিক কোথায়, এখনও আসতেছে না কেন? ওই তো স্যার আমাদের মালিকের গাড়ি দেখা যাচ্ছে, সাথে পুলিশেরও গাড়ি আছে। ও আচ্ছা, আসতে দে, বাকিটা আমি দেখতেছি। গাড়ির মালিক গাড়ির কাছে এসে বলল, কিরে গাড়ি কই পুড়ছে? গাড়ি তো ঠিকই আছে দেখা যাচ্ছে, তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? স্যার আমাকে বলেছে, তাই আমি বলেছি মিথ্যা কথা, এতে আমার দোষ নেই। ওই যে লোকটা বসে আছে, তিনি আমাকে বলেছে এগুলো বলার জন্য। কিরে তুই আমার গাড়ি আটকে রাখছিস কেন? কে তুই? তোর বাপ। এই বলে কোমর থেকে পিস্তলটা নিয়ে তার 2 পায়ে গুলি করে দিলাম। কিরে এখন কেমন লাগে? মেয়ে পাচার করতেছিস তাই না? এই বলে তার 2 হাতে গুলি করলাম 6টা। গুলির শব্দ শুনে পুলিশ আসলো আমাদের কাছে। এই তুমি কে, আর তুমি ওনাকে গুলি করতেছো কেন? হাবিলদার, ওই লোকটাকে গ্রেফতার করুন। শুনেন মিস্টার আজাদ সাহেব, আমাকে হয়তো এখনও চিনেননি, 5 মিনিট সময় দেন, আমি আপনার ব্যবস্থা করতেছি। আপনিও এই মেয়ে পাচারকারীর সাথে জড়িত আছেন। এই বলে পকেট থেকে ফোনটা বের করে আমাদের স্যারকে ফোন দিলাম। হ্যালো স্যার। মেঘ বলো, এত রাতে ফোন দিয়েছো যে? স্যার পদ্মা সেতু দিয়ে নারী পাচার করতেছে এই থানার ওসি আজাদ সাহেব। আর তোর নাম কি? শরীফ। গাড়ির মালিক, এর নাম শরীফ। এখন ওদের কি করব বলেন? ওদের মেরে ফেলো, বাকিটা আমি দেখে নেব, তোমাকে চিন্তা করতে হবে না বাকিটা নিয়ে। ঠিক আছে স্যার। এইটা বলে ফোনটা কেটে দিলাম। পিস্তলটা ওসির দিকে তাক করতেই ওসি ভয় পেয়ে বলতে লাগলো, এই তুমি কে, আর আমাকে মারতেছো? এইটার ফল খুব খারাপ হবে, এই বলে দিলাম। আমি কিন্তু এই থানার ওসি। তুই ওসি হোস বা প্রধানমন্ত্রী হোস, তাতে আমার কোনো কিছু যায় আসে না। উপর থেকে অর্ডার এসেছে তোকে মারার, তাই তোকে মেরে ফেলবো। তোর শেষ ইচ্ছা কি এইটা বল। হা 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 হা, তুই কি না আমাকে মারবি? আচ্ছা দেখি তোর কত শক্তি, তুই আমাকে মারিস। দেখবি আমার কত শক্তি। এই বলে সোজা ওসির কপাল বরাবর গুলি করে দিলাম। ওসি উল্টে পড়ে গেল। এটা দেখে তার সাথে যে লোকগুলো এসেছে তারা যেই পালিয়ে যেতে যাবে তাদের জন্য বললাম, ওসিকে নিয়ে যা আর বলবি মিশনে গিয়ে মরে গিয়েছে। আর যদি এর থেকে একটা কথা বেশি বলিস তাহলে তোদেরও এমন অবস্থা হবে, এই বলে দিলাম। ওরা ওসিকে নিয়ে চলে গেল। নিচে শরীফ বসে কাতরাচ্ছে। কিরে এখন কেমন লাগে দেশদ্রোহী? এই বলে ওর কপালে গুলি করে দিলাম। এই তোমরা 3জনই এই দিকে আসো।
ওনাকে নিয়ে পানিতে ফেলে দাও, ভেসে ভেসে চলে যাক। ঠিক আছে ভাই, কিন্তু আমাদের মাইরেন না, আমাদের পরিবারের পেট চালানোর জন্য আমরা গাড়ি চালাই। হ্যাঁ জানি, ওনাকে ফেলে দিয়ে আমার কাছে আসো, এরপর বলতেছি কি করতে হবে। এটা বলতেই লোক তিনটা তাদের স্যারকে পানিতে ফেলে দিল সেতুর উপর থেকে। কিছুক্ষণ পর ওরা আসলো। এই নাও, এইখানে 50 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তিনজন ভালো একটা ব্যবসা শুরু করতে পারবে। এই টাকাগুলো নিয়ে যাও, আর 3টা ট্রাকও নিয়ে যাও। কিন্তু স্যার, গাড়িতে যে মেয়েগুলো আছে তাদের কি করব? ওদের এইখানে নামাতে থাকো, আমি আরও কিছু লোক আনতেছি ওদের নামাতে। এই বলে ফোন দিলাম আমাদের লোককে। ভাই আপনি কোথায় আছেন? সকাল তো প্রায় হয়ে এসেছে। তোমরা সবাই এখনই টোল বক্সের কাছে চলে আসো, কাজ আছে এখানে। ঠিক আছে ভাই, আমরা এখনই আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কাটার কিছুক্ষণ পর ওরা আসলো। ওদের কাজ বুঝিয়ে দিলাম। ছোট একটা ছুরি নিয়ে বক্সগুলো কাটতে লাগলাম। দেখতে দেখতে সকাল হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে অনেক লোকজন জড়ো হয়ে গেল আমাদের এইখানে। এই, আপনারা সবাই চলে যান এইখান থেকে, এইখানে কেউ আসবেন না, এই বলে দিলাম। ভাই আমরা এখন কি করব বলেন? তোমরা ওইখানে একটা কল আছে, ওইখান থেকে পানি এনে সকল মেয়েদের জ্ঞান ফেরাও। বাকিটা আমি বলতেছি ওরা উঠলে। ঠিক আছে ভাই। ওরা ওদের কাজ করতে লাগলো। ফোনটা বের করে ফোন দিলাম কাছের একটা হাসপাতালে। কয়েকজন ডাক্তার এসেছে, এদের চেক আপ করে ইঞ্জেকশন দিয়ে দিল যাতে ওদের হুঁশটা তাড়াতাড়ি ফিরে আসে। আমাদের কাজ শেষ, এখন কি আমরা চলে যেতে পারবো, নাকি আরও কাজ আছে আমাদের? না, আপাতত কোনো কাজ নেই। আর হ্যাঁ, আপনারা হাসপাতালে যান, আমি আপনাদের পেমেন্ট পাঠিয়ে দেব। ঠিক আছে। ওরা চলে গেল। মেয়েগুলোর জ্ঞান ফিরতে ফিরতে প্রায় 10 মিনিট লাগলো। সব মেয়েরা শোনো, আমরা জানি না তোমাদের বাড়ি কোথায়, কে কোন জেলা থেকে এসেছো। সবাইকে ওনারা পৌঁছে দিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে বাঁচানোর জন্য। তোমরা তো কিছুই খাওনি মনে হয়। এই, তোরা সামনের একটা বাজার থেকে ওদের জন্য খাবার কিনে নিস। এই নে, এখানে 1 লক্ষ টাকা আছে। ঠিক আছে ভাই, আর এইখানে কি কোনো কাজ আছে নাকি? না, এইখানে কোনো কাজ নেই, তোরা সোজা ডেরায় চলে যাস। এইখানে যা আছে সব কিছু আমি নিয়ে যাব। ঠিক আছে ভাই, আপনি হোটেলে চলে যান, আমরা গেলাম এখন। ওরা চলে গেল, আমিও চলে আসলাম হোটেলে। কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম। জায়গাটা অনেক সুন্দর লাগছে, আজকের দিনটা থেকেই যাই এইসব ভাবছিলাম। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি বোন ফোন দিয়েছে। ভাইয়া, তুমি কোথাও যাচ্ছ এখন? কাজে আছি। কেন, কিছু কি হয়েছে নাকি? না, তেমন কিছু হয় নাই। আব্বুর উপর হামলা হয়েছে আজকে, তাই ফোন দিয়েছি। তোমার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসিও। ঠিক আছে, আসতেছি আমি আজকেই। এই বলে ফোনটা কেটে দিলাম। সব কিছু গুছিয়ে চলে আসলাম বাহিরে। ম্যানেজার সাহেব, ভেতরে 3টা ব্যাগ আছে, ওই ব্যাগগুলো বলেন নিয়ে আসতে। ঠিক আছে স্যার, আমি এখনই বলতেছি নিয়ে আসতে, আপনি গাড়িতে বসেন। ঠিক আছে। এই বলে ম্যানেজার চলে গেল। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ বসে থাকার পর ম্যানেজার আর 3জন লোক আসলো। স্যার পিছনে রেখে দিয়েছি, এখন আপনি যেতে পারেন। ঠিক আছে, আজকে গেলাম, আবার আসবো সামনের মাসে। আর এই মাসের পেমেন্টের হিসাবটা আমাকে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে স্যার, আমি পাঠিয়ে দিব আজকে হিসাব করে। ম্যানেজারের সাথে কথা বলে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি যে? আব্বুর ওপর নাকি হামলা হয়েছে, তাই চলে এসেছি। আব্বু কোথায় আছে এখন? তোর আব্বু তো রুমে আছে, যা গিয়ে দেখ। ঠিক আছে আম্মু। ব্যাগগুলো আমার রুমে রেখে আব্বুর কাছে চলে আসলাম। এসে দেখি আব্বু শুয়ে আছে। আব্বু, এখন কেমন লাগছে তোমার? আমি তো ভালোই আছি, কিন্তু তোর না 3 দিন পর আসার কথা ছিল, আজকে চলে আসলি যে? তোমার উপর হামলা হয়েছে শুনে এসেছি। তুমি কি তাদের চিনো যারা হামলা করেছে? চিনি। এমপি ছেলে আমার উপর হামলা করেছে, গাড়িটা থাকায় বেঁচে ফিরে এসেছি, না হলে আজকে বাঁচতাম না। আমি তো এমপির ছেলেকে দেখে নেব। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি আসতেছি। আচ্ছা যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। আচ্ছা। এই বলে চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় সৌরভের ফোন কল। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তুই নাকি মিশনে ছিলি, মিশন শেষ নাকি? মিশন শেষ। লাশগুলো পানির নিচেই বেঁধে রেখে এসেছি।
তা তোর খবর কি? 1 মাস তো কেটে গেছে, আসলি না যে এই মাসে? কি করে আসবো বল, এইদিকে মেয়ে পাচার হচ্ছে, আর গ্রাম থেকে প্রতিদিন 5 থেকে 10টা মেয়ে কিডন্যাপ করতেছে, কে জানি। ও আচ্ছা। সৌরভের সাথে প্রায় 1 ঘন্টা কথা বললাম। কথা বলা শেষ করে নিচে এসে দেখি হালিমা, আম্মু আর ফুফির মেয়েরা বসে আছে। হালিমা, শুনে যা তো। ভাইয়া বলো। দেখ, আমাদের ওপর এখন থেকে বেশি হামলা হবে। তোকে আমি মালয়েশিয়া পাঠিয়ে দিব, সাথে আব্বু আম্মুকেও। ওইখানেই থাকবি। কিন্তু ভাইয়া আমি এখান থেকে যেতে চাই না। দেখ বোন, তোদের সেফটির জন্য আমি পাঠাচ্ছি, 4 মাস পর তোরা ফিরে আসিস, সমস্যা নেই। এসব তুমি আব্বুকে গিয়ে বলো, আমাকে বললো না, আমি কিছুই জানি না। আব্বু আম্মু যদি যায় তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি আব্বু আম্মুর সাথে রাতে কথা বলবো। এখন বাইরে যাচ্ছি। অচেনা লোক যদি কলিং বেল বাজায় তাহলে দরজা খুলবি না, ঠিক আছে? ঠিক আছে, তুমি যাও, আর আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে আসবা কিন্তু। ঠিক আছে, নিয়ে আসবো নে। এই বলে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে সোজা চায়ের দোকানে চলে আসলাম। এসে দেখি ডেভিড বসে আছে। কি রে, তুই এইখানে? তোর কাজ নেই নাকি? না রে, ওইখানে সব ঠিক আছে। স্যারকে বলে 10 দিনের ছুটি নিয়ে নিলাম। একা থাকতে ভালো লাগে না, তাই এইখানে চলে আইছি। চল, তোদের বাসায় যাব। আন্টি আঙ্কেলের সাথে কথা আছে। কি কথা? আমাকে বল, হেরপর না হয়ে যাব। চা খেতে খেতে বললাম, তোর জন্য মেয়ে দেখতে। ছেলেটা যে এত বড় হয়ে গেছে, তার দিকে তো কোনো খোঁজ খবরই নেই, তাই না? রে, আচ্ছা চল, আর সব কিছু গুছিয়ে বলিস, না হলে মাইরও খেতে পারবি আমার হাতে। তা না হয় বললাম, কিন্তু তোর কি কোনো মেয়ে পছন্দ আছে নাকি? থাকলে বল, ওদের বাসায় না হয় তোর আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। পছন্দ তো আছে, কিন্তু মেয়েটা মাদ্রাসায় পড়ে, আমাকে কি পছন্দ করবে নাকি জানি না। আগে কখনো কথা বলেছিস নাকি মেয়েটার সাথে? না রে মামা, কথা বলতে চাইছিলাম কিন্তু কথা বলে নাই। এখন কি করব বল? কি আর করবি, কিছুই করতে হবে না। চল বাসায়, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, চল। আমরা চলে আসলাম ডেভিডের বাসায়। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো মেঘ? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। বলো, অনুমতি দেওয়ার কি আছে? আমি তো তোমার মায়ের মতোই। আসলে আন্টি, ডেভিডকে একটা বিয়ে করিয়ে দেন, কারণ ও একা থাকে চট্টগ্রাম। এই 1 মাসে কতটা শুকিয়ে গেছে দেখেছেন? কিন্তু আমি তো দেখতেছি ওর শরীর ঠিকই আছে। আর এখনই কিসের বিয়ে? ওর বিয়ের বয়স হয় নাই এখনো। তোমার আঙ্কেল আমাকে বিয়ে করেছে 30 বছর তখন, আর ওর তো মাত্র 22 চলতেছে। আরও 8 বছর যাক, এরপর বিয়ে দিব। ডেভিডের দিকে তাকিয়ে দেখি বেচারা মনে হয় এইবার সত্যিই কেঁদে দিবে। ডেভিড তার রুমে চলে গেল। আন্টি, এইটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি এতটা কষ্ট দিতে পারেন না আপনার ছেলেকে। আরে ও ছিল, তাই তো মজা করেছি এতক্ষণ। ওর কি কোনো পছন্দ আছে নাকি? থাকলে বলো, আমি তার বাসায় যাই, গিয়ে কথা বলে দেখি কি বলে মেয়ের পরিবার। আচ্ছা, আমি ওর কাছ থেকে মেয়েটার খবর নিয়ে জানাবো। এখন দেখি ও কি করতেছে। এই বলে উঠে চলে আসলাম ডেভিডের রুমে। কিরে মামা, কান্না করতেছিস কেন? শালা, তোকে যেটার জন্য এনেছিলাম ওই কাজটাই করতে পারলি না। তোকে আর কি বলবো, যা এইখান থেকে। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায় রে? আমাকে বল তো, আমি কিছু একটা করতে পারি কি না। সামনের আতমান চাচার বসতেই আছে না, ওইখানে থাকে। ও আচ্ছা, মেয়েটার নাম জানিস নাকি? জানি। মেয়েটার নাম সোনালি। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এর বেশি কিচ্ছু জানি না। এইটুকু দিয়েই হবে। এখন যাই রে, আমি আবার আসবো কালকে। ঠিক আছে, যা তাহলে। ডেভিডের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম নিচে। আন্টি, মেয়েটা আরমান চাচার বস্তিতে থাকে। মেয়েটার নাম সোনালি, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। এর বেশি কিছু জানে না বলল। ও আচ্ছা, আমার ছেলের চয়েস আছে বলতে হবে। এখন কি তুমি চলে যাবে নাকি? আন্টি, বাসায় কিছু কাজ আছে, আর আব্বুর উপর হামলা হয়েছে আজকে, তাই ভাবতেছি আব্বু আম্মু আর হালিমাকে মালয়েশিয়া পাঠিয়ে দেব। এইটাই করো। আর কালকে আইসো তো, মেয়েটাকে দেখে আসবো নে। আমি তো বস্তিটা চিনি না, তোমরা চিনবে।
কারণ তোমরা সারাদিন থাকো ওইদিকে। ঠিক আছে, আমি আসবো নে সকালের দিকে। এই বলে বিদায় নিয়ে চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে সোজা ফুচকার দোকানে চলে আসলাম। মামা, 500 টাকার ফুচকা দেন তো, প্যাকেট করে। একটু বসেন মামা, আমি এক্ষুনি বানিয়ে দিতেছি। ঠিক আছে, দেন। আমি আছি এইখানেই। পকেট থেকে ফোনটা বের করেই ফোন দিলাম আমার টিমের কাছে। হ্যালো। ভাই বলেন। কোথায় আছিস তোরা? এখনও কি সবাইকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারিস নাই? না ভাই, আরও রয়েছে 100 জনের মতো। তোরা এক কাজ কর, 10টা টিম হয়ে যা, আর একই এলাকার বা জেলার লোক নিয়ে যা, 10 জন করে, তাহলে তাড়াতাড়ি দিয়ে আসতে পারবি। আর টাকা লাগলে বলিস, আমি পাঠিয়ে দেবো নে। না ভাই, টাকা লাগবে না, আমাদের কাছে আছে। আর আমাদের পিস্তলগুলোকে নিয়ে গেছিলেন নাকি? ওইখানেই আছে। সব কিছু নিয়ে চলে এসেছি, আর কিছু নেই ওইখানে। তোরা এসে নিয়ে যাস ডেরায় যাওয়ার সময়। ঠিক আছে ভাই, এখন তাহলে রাখি, কাজ আছে অনেক। ঠিক আছে, রাখ। এই বলে ফোনটা রেখে দিল। ফুচকাওয়ালা মামা ফুচকা বানিয়ে দিয়ে দিল আমাকে। ফুচকার টাকা দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই হালিমা এসে দরজা খুলে দিল। এতগুলো ফুচকা দেখে বলল, বাহ ভাইয়া, খুব ভালো কাজ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আফরিন আপু, চলো আমরা আমাদের রুমে চলে যাই। আমাকে কি দিবি না নাকি 2-1টা? তুমি তোমার রুমে যাও, আমি নিয়ে আসবো নে। ঠিক আছে, যাচ্ছি। দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলাম আব্বুর রুমে। আব্বু, আসতে পারি? হায়, কিছু বলবি নাকি? বলবো, তার জন্যই তো এসেছি। কি বলবি বল শুনি। আব্বু আম্মু, তোমাদের 4 মাসের জন্য মালয়েশিয়া চলে যেতে হবে। এইখানে অনেক বিপদ আছে। মালয়েশিয়া যদি চলে যায় তাহলে অফিস দেখবে কে? আর তুই এখানে কি করবি? আমি এইখানে অফিস দেখব। আমার থেকে তোমাদের সেফটিটা বেশি, তাই আমি তোমাদের সব কিছু রেডি করে রেখেছি। কালকে রাতে তোমাদের ফ্লাইট। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে, কিন্তু তুই তোর দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? ঠিক আছে। আব্বু আম্মুর সাথে কথা বলে চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পর হালিমা এসে ফুচকা দিয়ে চলে গেল। আচ্ছা, মেয়েরা এত ফুচকা খেতে পারে, কি দিয়ে যে ফুচকাগুলো বানায় আল্লাই ভালো জানে। সব আপুরা কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন যে সব ফুচকাতেই এমন কি আছে যে আপনারা এত বেশি পছন্দ করেন। ভাইয়া, আসতে পারি? আয়, কিছু বলবি নাকি? কালকে তো চলেই যাব, তাই না? আমার কিছু শপিং লাগবে। রাত্রের দিকে আমার সাথে যেতে পারবে নাকি শপিং মলে? কোন শপিং মল থেকে শপিং করবি বল? এই শপিং মল থেকে শপিং করব কেন? এই নে, এইখানে দেখে নে যা যা লাগবে, সবগুলো অর্ডার করে দে, রাতেই চলে আসবে। ঠিক আছে ভাইয়া, আমি সব কিছু অর্ডার করে দিতেছি। এই বলে আমার ফোনটা দিয়ে দিলাম তার কাছে। সব কিছু অর্ডার দিয়ে দিল। রাতে খাবার খেয়ে বসে আছি, এমন সময় কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দিলাম। দেখি শপিং মল থেকে লোক এসেছে। স্যার, আপনার পার্সেল এসেছে, এই নেন। মোট কত টাকা হয়েছে বলেন, আমি দিয়ে দিচ্ছি এখনই। 24,450 টাকা। 450 টাকা ডিসকাউন্ট দিয়েছে। ও আচ্ছা, হেই নেন 24,000 টাকা। ধন্যবাদ স্যার। টাকাটা দিয়ে দরজাটা লাগিয়ে চলে আসলাম হালিমার রুমে। এই নে, তোর সকল কিছু দেখে নে, সব কিছু দিয়েছে নাকি? সব কিছু দিয়েছে ভাইয়া। এখন দেখতেছি আগের থেকে অনেক ডিজিটাল করেছে শপিং মলটা। এটা তো আরও 1 বছর আগে থেকে চলতেছে, তুই কি জানিস না নাকি? জানলে কি আর গিয়ে আনতাম নাকি? যাই হোক, এখন জেনেছি। এখন অ্যাপস থেকে অর্ডার দিয়ে দিব, ওরা এসে দিয়ে যাবে। এখন তাহলে ঘুমা, কালকে রাতে তোদের ফ্লাইট। সকালে সব কিছু গুছিয়ে রেখে দিস। ঠিক আছে ভাইয়া, আমি সব কিছু গুছিয়ে রেখে দেব নে। আমি চলে আসলাম আমার রুমে, ল্যাপটপে কাজ করতেছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি স্যার ফোন দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মেঘ, ওইখানের মিশন তো শেষ, তাই না? হ্যাঁ স্যার, ওইখানের মিশন শেষ। কেন? আর একটা মিটিং আছে 3 দিন পর, ওইটাতেও তুমি, সৌরভ আর ডেভিড যাবে। এই 3 জনের জন্য মিশনে কিন্তু বাঁচা মরার চান্স আছে। সব কিছু দেখে শুনে কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আপনি লোকেশনটা পাঠিয়ে দেন, আমি দেখে নেই। দেখ, লোকেশন পাঠিয়ে দিয়েছে। কালকে তুমি একবার বিকেলে আমার সাথে দেখা করিয়ে যেও, একটু কাজ আছে। ঠিক আছে স্যার, আমি আসবো না। এখন তাহলে রাখি। এই বলে ফোনটা কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমার লোক ফোন দিয়েছে। হ্যালো ভাই, আমরা আপনার বাড়ির সামনেই আছি, ব্যাগগুলো দিয়ে দিলে ভালো হতো। তোরা একটু দাঁড়া, আমি আসতেছি এখনই। এই বলে ফোনটা কেটে ব্যাগপত্র নিয়ে
নিচে চলে আসলাম। দরজা খুলে ব্যাগগুলো দিয়ে দিলাম। এই নে তোদের ব্যাগ। আর আমাদের ডেরায় ওই পাশে একটা ফাঁকা জায়গা আছে, ওইখানে মিশন হবে। 3 দিন পর তোরা রেডি থাকিস। ঠিক আছে ভাই, আমরা এখন যাই, অনেক ক্লান্ত লাগতেছে, অনেক জায়গায় গিয়েছি, সবাইকে দিয়ে এখন আসলাম। যা তোরা। ওরা চলে যেতেই দরজাটা লাগিয়ে দিলাম। ভিতরে ঢুকতেই দেখি হালিমা দাঁড়িয়ে আছে। কিরে, তুই ঘুমাস নাই? না, ঘুমাই নাই। আচ্ছা, একটা সত্যি কথা বলবে আমাকে? তুমি এমন কি কাজ করো যে আমাদের মালয়েশিয়ায় পাঠিয়ে দিতেছ? শুনবি আমি কি কাজ করি? চল আমার সাথে আমার রুমে। এই বলে হালিমাকে নিয়ে চলে আসলাম আমার রুমে। ডয়ার থেকে আমার মিশনের ছবিগুলো বের করে দিলাম। সব কিছু দেখে বলল, ভাইয়া, তুমি একজন আর্মি কর্নেল, আমি তো জানতাম না। আচ্ছা, যাই হোক, তুমি সাবধানে কাজ করবে আর নিজের দিকে খেয়াল রাখবে। আর এই নাও, তার নাম্বারে ফোন দিও, তোমার সাথে যার বিয়ে হবে তার নাম্বার। কি বলিস? আমাকে না জানিয়ে তোরা সব কিছু ঠিক করে ফেলেছিস? আর আমি কি না আজকে জানলাম? না ভাইয়া, এখনো বিয়ে ঠিক করে নাই, কিন্তু আফরিন আফুর সাথে যে তোমার বিয়ে হবে এটা আমি শিওর করলাম। আম্মু আফরিন আফুকে অনেক পছন্দ করে আর ফুফিকে বলে রেখেছে যে আফরিন আফুকে তোমার বউ বানিয়ে আনবে। ও আচ্ছা, এখন বুঝলাম। যা তুই গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, কালকে আবার উঠতে হবে। যাই আমি, আর তুমিও ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। ঠিক আছে। দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। পকেট থেকে ফোন নাম্বারটা বের করে ফোন দিলাম। কিছুক্ষণ রিং হতেই ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই এত রাত জেগে কি করেন? রাত তো প্রায় 2টা বাজতে চললো। ঘুম আসছিল না, তাই একটু কোরআন শরীফ পড়ছিলাম। একটু পর তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়ে থাকবো। ও আচ্ছা। আফরিনের সাথে কথা বলতে বলতে কখন যে 3টা বেজে গেছে খেয়াল নেই। আচ্ছা, এখন আপনি নামাজ পড়েন, আমি তাহলে ঘুমাই। এত রাত যখন জেগেছেন, নামাজটা আদায় করে এরপরে ঘুমান। রাখি এখন। এই বলে ফোনটা রেখে দিল। নামাজ আদায় করে ঘুমিয়ে গেছিলাম। সকালের ফজরের আজান কানে আসতেই ঘুম ভেঙে গেল। উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজটা পড়ে নিলাম। শীতের সকালে রাস্তায় হাঁটতেছি, দেখতে দেখতে 7টা বেজে গেল। আর বাইরে না থেকে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। কিরে, এত সকালে তো কখনো দেখি নাই তোকে ঘুম থেকে উঠতে, আজকে উঠে গেলি যে? জানি না আম্মু, ঘুম ভেঙে গেছে তাই উঠে পড়েছি। কি রান্না করেছো? রুটি বানাচ্ছে হালিমা, যা গিয়ে বস, আমি ভেজে নিয়ে আসছি। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। কম্বলের নিচে মাথা দিয়ে বসে আছি। এমন সময় হালিমা আসলো। ভাইয়া, এ নাও তোমার রুটি, আর কিছু লাগবে নাকি? লাগলে বলো, আমি এনে দিই। আজকে তো চলে যাবি, আম্মুকে বল যে গরুর মাংসটা রান্না করে ফেলতে। 2 দিন আগে না একবার রান্না করেছি, এখন আবার রান্না করব কেন? এখন থাক, তুমি পরে রান্না করে খেও। আমি রান্না করতে পারবো, কিন্তু তুই গিয়ে আম্মুকে বলে আম্মু রান্না করবে না, তোর রান্না করতে হবে না। ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। এই বলে হালিমা চলে গেল। ফোনটা বের করে সৌরভ আর ডেভিডকে ফোন দিলাম। হ্যালো, তোরা কোথায় আছিস রে? এখনই চলে আয় আমাদের বাসায়। ঠিক আছে, আসতেছি, কিন্তু এত সকালে কেন? তুই আয়, পরে বলবো এত সকালে কেন। এই বলে ফোনটা কেটে দিলাম। রুটিটা খেয়ে চলে আসলাম নিচে। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি সৌরভ আর ডেভিড চলে এসেছে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বাবা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি রান্না করতেছেন? গরুর মাংস রান্না করতেছি। আজকে কিন্তু খেয়ে যেতেই হবে, ওই দিন খেতে পারো নাই। ঠিক আছে, আজকে আমরা খেয়ে যাব, কথা দিলাম। চল মেঘ, তোর রুমে যাই, এইখানে শীত লাগতেছে। শালা, বাজে 10টা এখন, তোর শীত লাগতেছে? চল। এই বলে চলে আসলাম আমার রুমে। শোন, স্যার বলেছে 3 দিন পর বড় একটা মিশন আছে। ওই মিশনটা আমাদের 3 জনকে কমপ্লিট করতে হবে, যে করেই হোক। আরে চিন্তা করিস না, আমরা কমপ্লিট করে ফেলবো। তা বল ডেভিড, তোর কি খবর? শুনেছি তোর জন্য নাকি মেয়ে দেখেছে। রে, আর বলিস না, যাকে পছন্দ করেছিলাম তাকেই পেলাম না। এই জীবন আর রাখতে মন চায় না রে। শালা, ওই মেয়ের সাথেই তোর বিয়ে ঠিক করেছে। আন্টিকে ফোন দিয়েছিলাম, উনি বিকালে নাকি ওই মেয়ের বাসায় গিয়ে সকল কথা বলে এসেছে। এখন শুধু তোদের বিয়ে দেওয়ার পালা। কি বলতেছিস এইসব? সত্যি বলতেছিস তো? সত্যি বলতেছি।
যদি মিথ্যা হয় তাহলে চল তোর বউয়ের বাড়ি থেকে ঘুরে আসি, তখন না হয় জিজ্ঞেস করে নিস। আর জিজ্ঞাসা করতে হবে না, তুই যখন বলেছিস। ধন্যবাদ দোস্ত তোকে, তুই আমার কি বড় উপকারটা করেছিস বলে বোঝাতে পারবো না। কয় কি উপকার করলাম তোর? যাক, উপকার যখন করেছি এখন ট্রিট তো পাবো, তাই না? বল কবে দিবি ট্রিট? বিকালে দিব টিট। ঠিক আছে। আমরা বসে গল্প করতেছি, এমন সময় হালিমা আসলো চা নিয়ে। ভাইয়া আসবো নাকি? আয়। এই নাও তোমাদের চা, আম্মু বানিয়ে পাঠিয়েছে। আচ্ছা যা, তুই রান্না শেষ হলে ডাক দিস আমাদের। ঠিক আছে, ডাক দেবো নে। আর আব্বু বলেছে তোমাকে একটু যেতে আব্বুর রুমে। তুই যা, আমি যাচ্ছি আব্বুর রুমে, দেখি আব্বু কি বলে। এই বলে চলে আসলাম আব্বুর রুমে। আব্বু আমাকে ডেকেছেন? ডেকেছি। এনে 2টা চাবি রাখ। আমার কেবিনে ঢুকতে চাইলে এই 2টা চাবি একসাথে দিলেই খুলে যাবে। আমার কেবিনে সব লক এই 2টা চাবির। ঠিক আছে আব্বু, আর কিছু করতে হবে নাকি? না রে, কিছু করতে হবে না, আপাতত কোনো কাজ নেই। অফিসে সব কিছু কমপ্লিট করে রেখেছি। যদি কাজ থাকে ম্যানেজার আছে, ওনাকে বলে দিব নে, উনি সব কিছু তোকে দিয়ে দিবে। ঠিক আছে আব্বু। আমি চলে আসলাম আমার রুমে। গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়াল নেই। আমরা চলে আসলাম নিচে। এসে দেখি মাত্র রান্না শেষ হলো। খাবার টেবিলে বসে পড়লাম। হালিমা, আমাদের খাবার দিয়ে দে, খুব ক্ষুধা লাগছে। বসো তোমরা, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবার খেয়ে 3 জন চলে আসলাম ক্যাম্পে। এসে দেখি স্যার বসে আছে। স্যার আসতে পারি? মেঘ আসো। তো সৌরভের ডেভিড দেখলাম এসেছে, ওরা কোথায়? ওরা ওইদিকে গেছে বাকিদের সাথে কথা বলতে। তা বলেন কি করতে হবে এখন? এই মিশনটা কমপ্লিট করতে পারলে প্রধানমন্ত্রী তোমাকে নিজে এসে নিজে মেডেল পরিয়ে দিয়ে যাবে, আর তুমি আমার জায়গায় বসতে পারবে তখন। কিন্তু স্যার আমি চাই আপনি যতদিন বেঁচে থাকেন ততদিন এই চেয়ারটা আপনার থাকুক। আমি চাই না এখন বসতে। মেঘ, এটা বললেই তো আর হলো না, কারণ আমারও বয়স হয়ে গেছে, চাকরি থেকে রিটায়ার নিতেই হবে। আর না নিলেও এমনিতেই চাকরি চলে যাবে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আমি যাই এখন। বাসায় একটু কাজ আছে, কালকে আবার আসবো, আপনার সাথে কথা আছে। ঠিক আছে, যাও তাহলে। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আম্মু এসে দরজা খুলে দিল। সব কিছু রেডি করে রেখেছে। বিকেল 5টায় চলে আসলাম বিমানবন্দরে। 4টায় ফ্লাইট। সকল কিছু কমপ্লিট করে আম্মু, আব্বু আর হালিমাকে বিমানে উঠিয়ে দিয়ে আসলাম। 4টায় বিমান ছাড়লো। সোজা চলে আসলাম ডেরায়। সকল প্ল্যান করতে লাগলাম, কিভাবে কি করতে হবে, কোথায় কাকে রাখতে হবে, এই সব প্ল্যান করতেছি। এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি সৌরভ ফোন দিয়েছে। কী রে, এই সময় ফোন দিলি যে? তুই কোথায় আছিস? এখন স্যার আমাদের 3 জনকে বলেছে এক্ষুনি ক্যাম্পে যাইতে। বিকেলে না দেখা করে আসলাম, এখন আবার যাইতে বললো কেন? এই তো জানি না কেন যাইতে বলেছে, তুই চলে আয়, আমরা যাইতেছি। আচ্ছা তোরা যা, আমি আসতেছি একটু পর। এই বলে ফোনটা কেটে দিলাম। তোমরা থাকো, আমি আসতেছি। 12টার দিকে সকল কিছু ব্যবস্থা করবো এসে। ঠিক আছে, তাহলে আপনি যান। আমি চলে আসলাম বাইরে। বাইকটা নিয়ে সোজা ক্যাম্পে চলে আসলাম। এসে দেখি সৌরভ আর ডেভিড দাঁড়িয়ে আছে। কী রে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে চল। তোর জন্য দাঁড়িয়েছিলাম, চল এখন। আমরা চলে আসলাম ভেতরে। স্যার আসতে পারি? মেঘ আসো। আমরা 3 জন ভিতরে চলে আসলাম। স্যার এত জরুরি ডেকেছেন কেন? কোনো দরকার আছে নাকি? মেঘ দরকার আছে, মিশনটা কালকের হবে। 3 পর যেটা হওয়ার কথা ছিল ওইটাই কালকের হবে। কিন্তু স্যার আমরা তো কোনো প্রস্তুতি নেই নাই, এইভাবে কিভাবে আমরা মিশন শুরু করতে পারি বলেন আপনি? আমি কিছু জানি না মেঘ, উপর থেকে আদেশ এসেছে তাই তোমাদেরকে জরুরি তলব করেছি। এখন তোমরা জানো কি করবে, আমি কিছুই করতে পারবো না। ঠিক আছে স্যার, আমরা তাহলে যাই এখন। এই বলে চলে আসলাম বাইরে। সৌরভ, ডেভিড চল আমার সাথে। এখন কোথায় যাবি তুই? রাত প্রায় 12টা বাজতেছে। কাজেই যাব, যদি তোরা যেতে চাস তাহলে আমার সাথে আয়, আর না যেতে চাইলে বাড়িতে চলে যা, আমি একাই কাজ করতে পারবো। চল আমরাও যাব, তোকে একা কিভাবে যেতে দেই বল? আমরা 3 জন চলে আসলাম আমার ডেরায়। ভিতরে গিয়ে দেখি সবাই গানগুলোর ভেতরে বুলেট ভরতেছে। এখনও কি শেষ হয় নাই তোমাদের কাজ? জি ভাই, শেষ হয়েছে। বলেন আর কি করতে হবে, আমরা ফ্রি আছি এখন। কালকে আমাদের মিশন হবে, যা করার আজকে রাতেই করতে হবে। সবাই পারবে তো? জি ভাই পারবো, বলেন কি কি করতে হবে। সবাইকে সব কিছু বলে দিলাম, কে কী কাজ করবে। সবাই সবার কাজে লেগে পড়লো। এইদিকে আমি আমার কেবিন থেকে ছোট ছোট ক্যামেরাগুলো নিয়ে চলে আসলাম বাইরে। সৌরভ, এই নে,
তুই এইগুলো নে, আর তুই এইগুলা নে। চল আমার সাথে, সামনের যতগুলো গাছ থাকবে সবগুলো গাছে লাগিয়ে দিবি এই ক্যামেরাগুলো। ঠিক আছে চল। আর আমরা যদি হারিয়ে যাই তখন কিভাবে আসবো এইখানে? এই, তোমরা দুজন চলো, ওই দিকে আসো, ওদের সাথে যাও, আমি এই দিকটা দেখতেছি। এই বলে চলে আসলাম বাম দিকে। যত গুল গাছ সামনে পড়তেছে সবগুলো গাছে লাগিয়ে দিলাম ক্যামেরাগুলো। ক্যামেরা লাগানো শেষ হতেই চলে আসলাম ডেরায়। এসে দেখি ডেভিড আর সৌরভ বসে আছে। কী রে, সবগুলো লাগানো শেষ হয়ে গেছে নাকি? সবগুলো লাগানো শেষ হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলতো, এই লোকগুলো কারা আর তুই ওদের চিনিস কি করে? এইটা না হয় অন্য এক সময় বলবো, কয়েকদিন পর প্রধানমন্ত্রী আসলে তিনি তার নিজের মুখেই বলবে আমি কে। ঠিক আছে, তুই না হয় নাই বললি। তা আর কোনো কাজ আছে নাকি? থাকলে বল, করে দেই। না, আর কোনো কাজ নেই, বাকি কাজগুলো ওরা নিজেই করে ফেলবে। সবাই শোনো, এখন সবাই ঘুমাও, সকালে আমি আসবো আবার, সব কিছু এসে দেখে যাব। এখন যাই তাহলে। ভাই আজকে থেকে যান, কালকে না হয় যাইয়েন। না, বাসায় কেউ নেই, বাসাটা খালি পড়ে আছে, একবার দেখে আসবো গিয়ে, কারণ বাসায় অনেক দামি দামি জিনিসপত্র রয়েছে। ঠিক আছে ভাই, তাহলে যান। আমরা চলে আসলাম বাসায়। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি একটা বোরকা পরা মেয়ে বসে আছে। দেখে ভয় পেয়ে গেলাম। এই, আপনি কে? আর ঘরে ঢুকেছেন কিভাবে? দরজা তো লক করা ছিল। আমি ভূত, আজকে তোর ঘাড় মটকাবো। এদিকে আয় তুই, তোকে আমার খুব ভালো লেগেছে, এদিকে আয়। গলার কণ্ঠ শুনে বুঝে ফেললাম এটা আর কেউ নয়, আফরিন ছাড়া। ও আচ্ছা, আমার ঘাড় মটকাবেন তাই না? এই তো আসতেছি। এই বলে আফরিনের সামনে চলে আসলাম। এই নেন, এসেছি। এখন ঘাড়টা মোটকে দেখান তো দেখি আপনার গায়ে কতটা শক্তি আছে। আপনি আমাকে চিনে ফেলেছেন তাই না? চিনে ফেলেছি। তা আপনি ঘরে ঢুকলেন কি করে? আম্মু কি চাবি দিয়ে গেছিল নাকি? চাবি দিয়ে গেছিল, আমি তো সেই সন্ধ্যায় এসেছি বাড়িতে, একটা লাইটও জ্বালানো ছিল না, আমি এসে জ্বালিয়েছি। ভালো করেছো। আজকে কি এইখানেই থাকবে নাকি? তো থাকবো না, রাত কয়টা বাজে? 12টার উপরে বেজে গেছে। এখন যদি আমি একা একা বাড়িতে যাই তাহলে আমি কি ভয় পাবো না নাকি? তাও তো কথা। আচ্ছা, তোমার মুখটা কি আমি দেখতে পারি? না, এখন না, আমাদের বিয়ে ঠিক হলে তখন দেখতে পারবেন একবার, এরপর একেবারে বাসরাতের আগে একবারও দেখতে পারবেন না। ও আচ্ছা, যাও গিয়ে ঘুমিয়ে থাকো, আমি খাবার খেয়ে নিবনে। না, খাওয়া দাওয়া করে এরপর ঘুমাতে যাব দুজনে একসাথে। চলো, এখন খাবার দিতেছি। ঠিক আছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আমার রুমে চলে আসলাম ফ্রেশ হয়ে। নিচে এসে দেখি আফরিন বসে আছে খাবার নিয়ে। খাওয়া দাওয়া করে দুজনই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। ফোনটা হাতে নিতেই দেখি সৌরভ ফোন দিয়েছে। কিরে, এই সময় ফোন দিলি যে, কোনো দরকার নাকি? না, কোনো দরকার নেই। তুই না বলেছিলি ওইখানে যাবি, তাই ফোন দিয়েছিলাম। কখন যাবি ওইখানে? আরও পরে যাব, খাওয়া দাওয়া করে। তুইও খাবার খেয়ে ডেভিডকে নিয়ে চলে আয় আমাদের বাসায়। ঠিক আছে, রাখি তাহলে এখন। এই বলে সৌরভ ফোনটা কেটে দিল। ফোন কাটতেই আফরিন আসলো আমার রুমে। উঠে ফ্রেশ হয়ে নেন, খাবার রান্না করে ফেলেছি। আপনি যান, আমি আসতেছি। এই বলে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে আছি, হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখি সৌরভ আর ডেভিড দাঁড়িয়ে আছে। আয়, ভিতরে আয়। কিন্তু ওই মেয়েটা কে? তাকে তো চিনলাম না। এইটা তোদের হবু ভাবি আফরিন, ওরা হচ্ছে আমার ফ্রেন্ড। আর তুমি চলে যাইও, আজকে আমি বাসায় আসবো না, কালকে বিকালে আসবে বাসায়, ঠিক আছে? কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলেছি তাই হবে। চলো, তোমাকে নামিয়ে দিয়ে এরপর কাজে যাব। একটু ওয়েট করো, আমি ব্যাগটা নিয়ে আসি। আফরিন তার কাপড়ের ব্যাগটা নিয়ে আসলো। সৌরভ, ডেভিড, তোরা চলে যা, আমি তোদের ভাবিকে নামিয়ে দিয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস, কাজ আছে একটা। আফরিনকে নিয়ে চলে আসলাম ফুপির বাসায়। যাও, ভিতরে যাও, আর আমি যা বলেছি মনে থাকে জানো। এই বলে চলে আসলাম ডেরায়। এসে দেখি সৌরভ আর ডেভিড কী যেন বের করতেছে। কী রে ডেভিড, এগুলো কি? এগুলো হচ্ছে বোমা, ড্রোন দিয়ে হামলা করা যাবে, সব কিছু আমাদের কন্ট্রোলে থাকবে এই ড্রোনগুলো। ও আচ্ছা, দেখতে দেখতে রাত হয়ে আসলো। সবাই সবার জায়গায় চলে গেল, আমিও চলে আসলাম আমার জায়গায়। রাত প্রায় 12টা, গাড়ির শব্দ শোনা যাচ্ছে। মাথাটা একটু উঁচু করে দেখি প্রায় 40টার মতো গাড়ি এসেছে। আমার বানানো ছোট গাড়িগুলো পাঠিয়ে দিলাম এই গাড়িগুলোর নিচে। 5 মিনিটের মধ্যে ঠাস ঠাস করে
বোমাগুলো ফাটতে লাগলো। গাড়িতে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো ছিটকে পড়ে যায় যেখানে সেখানে। সবাইকে বলে দিলাম ফায়ার করতে। এক হাতে ফায়ার করতেছি আর এক হাতে বোমা মারতেছি। প্রায় 7 ঘন্টা মিশন চললো। ফজরের আজান দিতেই যেই ওরা চলে যেতে যাবে, আমরা সবাই ওদেরকে মেরে ফেললাম আর ওদের লিডারকে নিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। এই কুত্তার বাচ্চাটাকে বেঁধে রাখিস, সবাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। ঠিক আছে ভাই, এই তোমরা এই ব্যাটাকে ধরো, আমি ভেতর থেকে দড়িটা নিয়ে আসতেছি। শাওন চলে গেল। আমি, সৌরভ, ডেভিড বসে আছি। কিরে, মিশনটা কেমন লাগলো? মামা, আমাদের থেকে তো তোর লোকগুলোই বেশি জনকে মেরেছে। আমি তো 4টাকে মেরেছি। দেখতে হবে না কার লোক এইগুলা? যাই হোক, চল বাজার থেকে খাবার নিয়ে আসি। এই তোমরা কেউ রান্না বসাও না, আমি খাবার নিয়ে আসতেছি সবার জন্য। ভাই খাবার আনতে হবে না, আপনি বসেন, কিছুক্ষণ রান্না হয়ে যাবে। আর রান্না বসিয়ে দিয়েছে। ও আচ্ছা। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম আমার কেবিনে। এমন সময় ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি হালিমা ফোন দিয়েছে। কী রে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু আম্মু কোথায়, আর ঠিকমতো পৌঁছে গেছিস তো? ভাইয়া পৌঁছে গিয়েছি। আর এ বাড়িটা তোমার নাকি? বাড়ির দারোয়ান তোমার অনেক প্রশংসা করেছে। বাড়িটা আমারই। আচ্ছা এখন রাখি, রাতে ফোন দিব নে। আচ্ছা ভাইয়া। আমি চলে আসলাম বাইরে, খাওয়া দাওয়া করে বসে আছি। এমন সময় সৌরভ এসে বলল, কিরে, এইটার কি করবি? এইটা কি এইখানেই থাকবে নাকি? এইখানেই থাকবে। ওর সাইজ রাতে করব। আর তোরা সবাই ঘুমিয়ে নে, কাজ অনেক করেছিস। সৌরভ, ডেভিড, চল তোদের বাড়িতে নামিয়ে দিয়ে আসি। ঠিক আছে চল। সৌরভ আর ডেভিডকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে আসলাম আমার বাসায়। দরজা খুলে সোজা আমার রুমে চলে আসলাম। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই বিছানায় শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো বিকেলে কলিং বেলের শব্দে। উঠে চলে আসলাম নিচে। দরজা খুলতেই দেখি আফরিন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এইখানে এখন? নিজেই বলে এখন আমাকে বলতেছো এখন আইসি কেন? ও, আমি বলেছিলাম বুঝি। আচ্ছা ভিতরে আসো। আফরিন ভিতরে আসতেই আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আফরিন রান্না বসিয়ে দিয়েছে। আচ্ছা তুমি বোরকা পরে যে রান্না করো, যদি কিছু একটা হয়ে যায়? কিছুই হবে না, আগে থেকে অভ্যাস আছে। ও আচ্ছা, রান্না করো তুমি, আমি ড্রয়িং রুমে আছি। তুমি যাও, তোমার জন্য কফি বানিয়ে আনতেছি। আচ্ছা আনো। কিছুক্ষণ পর আফরিন কফি বানিয়ে আনলো। কফি খেতে খেতে টিভি দেখতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর রান্না শেষ হলো। টেবিলে আসো, খাবার বেড়ে দিতেছি। তুমি রেডি করো, আমি আসতেছি। এই বলে চলে আসলাম আমার রুমে। হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিতেই দেখি হালিমা ফোন দিয়েছিল 2 বার। ফোন দিলাম হালিমাকে। কিছুক্ষণ রিং হতেই ফোন রিসিভ করলো। ভাইয়া কি করো? এই তো খাবার খাবো এখন। তুই কি করিস? আর আব্বু আম্মু কোথায়? আব্বু আম্মু ভাইয়া ডাকতেছে, এদিকে আসো। আব্বু আম্মুর সাথে কথা বলতে বলতে নিচে নামতেছি। আম্মু, আফরিনের সাথে কথা বলো, আমি খাবার খাবো। ঠিক আছে দে। এই নাও, আম্মুর সাথে কথা বলো। আফরিন কথা বলতে লাগলো। এইদিকে আমি খাবার খেয়ে বসে আছি। ওদের এখনও কথা বলা শেষ হয় নাই। মাইয়া মানুষ এমন, কি যে কথা বলে বুঝি না। আফরিন, কথা বলা কি শেষ হয় নাই? আম্মু, আপনার ছেলে বকা দিতেছে। আমি আমার ফোন দিয়ে আপনাকে ফোন দিব নে, এখন রাখি। এই নাও তোমার ফোন। ফোনটা পকেটে রেখে দিলাম। শোনো, তুমি বাসায় থাইকো, আমি রাতে বাসায় ফিরবো। রাত অনেক হবে। একা একা থাকবো কি করে? আমিও যাব তোমার সাথে, আমাকে নিয়ে যাবে? আমি ওইখানে কাজে যাব, ঘুরতে যাব না। আর না থাকতে পারলে তুমি তোমাদের বাসায় চলে যাইও। আমি না হয় রাতে পরে তোমাদের বাসায় চলে যাব। যাইবেন তো নাকি যাইবেন না? আমি যখন বলেছি যাব তখন যাবই। তুমি সন্ধ্যায় বাড়িতে চলে যাইও। আমি গেলাম এখন। এই বলে বাইরে চলে আসলাম। বাইকটা নিয়ে সোজা চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এসে দেখি সৌরভ আর ডেভিড বসে আছে। কিরে, তোদের বাইক কই? আমাদের বাইক পিছনে রেখেছি, তা এখন যাবি না নাকি? এখন যাব। চল আমার সাথে, আর একটু কাজ আছে, ওই কাজটাও করতে হবে। ঠিক আছে চল তাহলে। বাইকটা স্টার্ট দিয়ে চলে আসলাম আমাদের ডেরায়। এসে দেখলাম একজন ছুরি ধার করতেছে আর একজন লবণের সাথে মরিচ গুঁড়া মিশাইতেছে। ম্যাক, ওরা এগুলো করতেছে কেন? কিছু কি করবে নাকি? ওর সাইজ করতে হবে না, তার জন্যই তো এই কাজ করতেছে। কিরে ভারতের মাফিয়া কিং, তুই কালকে তোর পুরো গ্যাং নিয়ে এসেছিলি আমাদের মারতে, আর সেইখানেই তোদের লোকদের কুত্তার মতো মেরে ফেলেছি। এখন বল কি করবি তুই?
আর তোর সাথে ওই এমপির ছেলে কাজ করতো, তাই না? আমার সাথে এমপির ছেলে কাজ করতো, তাতে তোর কি? হ্যাঁ, আর আমাকে যখন এনেছিস তাহলে মেরে ফেল না, এত কথা বলছিস কেন? তোকে তো এইভাবে মারবো না, তোকে মারবো অন্যভাবে। এই ছুরিটা নিয়ে আয় তো। এই নেন ভাই ছুরি, মরিচ আর লবণ আনতেছি, একটু ওয়েট করেন। ঠিক আছে, আন। ভারতের মাফিয়ার এক হাত ধরে তার হাতের রক কেটে ফেললাম। কিরে, এখন কেমন লাগে? এই মরিচ নিয়ে আয় তাড়াতাড়ি। ভাই মরিচ আর লবণ একসাথে আছে, এখন আপনিই দিতে পারেন। হাতে গ্লাস পরে মরিচ দিয়ে দিলাম। ভারতের মাফিয়া চিৎকার করতেছে আর বলতেছে, ভাই আমাকে ছেড়ে দে, আমি আর কখনো আসবো না এইখানে, তোর সাথে কখনোই পাঙ্গাই নিতে আসবো না, আমাকে ছেড়ে দে। ছাড়তে পারি, তোর অ্যাকাউন্টের সকল কালো জগতের টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার কর, এরপর তোকে ছাড়বো। যদি রাজি থাকিস তাহলে বল। আমি জানি, দে, আমি তোর অ্যাকাউন্টে সকল টাকা দিয়ে দিয়েছি, তবুও আমাকে মারিস না। ভারতের মাফিয়া কিং তার সকল টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দিল। টাকা দেওয়ার সাথে সাথেই ওর আরেকটা হাতের রক কেটে মরিচ লাগিয়ে দিলাম। এইবার বুঝবি এই মেঘ কেমন ছেলে। এই তোরা বাকি কাজটা সেরে ফেল। ভাই আপনি ঘরে যান, একটু পর এসে দেখবেন ওকে গরুর মতো ঝুলিয়ে ফেলেছি। এত ছুলাইতে হবে না, শুধু তুই ওর গলাটা কেটে ফেল আর আমাদের পাগলা কুকুরগুলোকে খাইয়ে দে, বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে ভাই, আমি এখনই কাজ করতেছি। আয় তোমরা এদিকে আসো তো। আমি, সৌরভ আর ডেভিড চলে আসলাম আমার কেবিনে। আচ্ছা, তোরা তো আমার আসল পরিচয় জানিস না, তাই না রে? তাহলে শোন, আমি কে। আমি হচ্ছে এই ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ডন। মেয়ে পাচারকারীদের শাস্তি দেই। আরও জানতে চাইলে 4 মাস পর সব জানতে পারবি। এখন চল গিয়ে দেখি ওর কি অবস্থা করেছে। চল। বাহিরে এসে দেখি আমার লোকগুলো তাকে গরুর চামড়ার মতো ছুলাইতেছে। বাহ বাহ, খুব ভালো কাজ করেছিস। এখন তোরা একে আমাদের কুকুরের কাছে দিয়ে দে, বাকিটা কুকুরগুলোই সামলে নিবে। ঠিক আছে ভাই, আর আপনি কি চলে যাবেন নাকি এখানে থাকবেন? চলে যাব বাসায়, তোদের ভাবি আছে একা, কি জানি কি করতেছে, তাই চলে যেতে হবে আমাকে। ঠিক আছে ভাই, এখন তাহলে যান আপনি। আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই আফরিন এসে দরজা খুলে দিল। কি ব্যাপার, তুমি যাও নাই এখনো? না, যাই নাই। আমি জানি তুমি চলে আসবে, তাই যাই নাই। আমার সাথে যাবে নাকি আমাদের বাসায়, নাকি এইখানে থাকবে? আমি এইখানেই থাকবো, তুমি যেতে চাইলে বলো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না, আমিও থাকবো তোমার সাথে, যাব না আমি। চলো দুজনে বসে টিভি দেখি, আর তোমার সাথে কিছু কথা আছে, ওইগুলো বলে ফেলবো। আচ্ছা তুমি টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, একটু বসো এইখানে। আচ্ছা যাও তুমি, আমি টিভি দেখতেছি। আমি চলে আসলাম আমার রুমে, পিস্তলটা বালিশের নিচে রেখে দিলাম। ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আফরিন বসে টিভি দেখতেছে। আমিও আফরিনের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। দেখতে দেখতে চলে গেল 4টি মাস। আজকে একটা অনুষ্ঠান আছে, সকালে রেডি হয়ে বসে আছি, এমন সময় ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি আমাদের স্যার ফোন দিয়েছে। রিসিভ করতেই বলল, মেঘ তুমি এখনই চলে আসো, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে, প্রধানমন্ত্রীও চলে এসেছে। জি স্যার, আসতেছি। এই বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে নিচে এসে দেখি আম্মু, আব্বু, হালিমা, আফরিন বসে আছে। আব্বু আম্মু সবাই চলো আমার সাথে। এখন কোথায় যাবে? এখন তো কোনো কাজ নেই, আমি জানি। চলো না, আজকে একটা অনুষ্ঠান আছে, ওইখানে যেতে হবে, চলো তাড়াতাড়ি। একটু দাঁড়া, যাও সবাই রেডি হয়ে আসো, আমরা অপেক্ষা করতেছি। সবাই রেডি হয়ে চলে আসলো। নিচে সবাইকে নিয়ে চলে আসলাম অনুষ্ঠানে। আমার জন্য সবাই দাঁড়িয়ে আছে। আমি যেতেই আমাকে প্রধানমন্ত্রী ফুল দিয়ে বরণ করে নিল। আব্বু আম্মু তোমরা সবাই ওইখানে গিয়ে বসো, আমি এখনই সকল কাজ শেষ করে আসতেছি। যা তুই। আমি চলে আসলাম স্টেজে। এসে সবার সাথে সাক্ষাৎ করে নিলাম। সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর হাতে মাইক ধরিয়ে দিল। প্রধানমন্ত্রী বলতে লাগলো, আজকে এইখানে সবাই আছে। গত 5 বছর যে সকল অপরাধ মেয়ে পাচার হয়েছে, সেই মেয়েগুলো এখনও দেশে আছে, যার কারণ হচ্ছে মেঘ। এই মেঘ না থাকলে এই আর্মি ক্যাম্প চলতো না। আজকে সে করে দেখিয়েছে, আজকে সে একজন মাফিয়া কিং। এইখানে এমন কোনো মেয়ে আছো যে কিডন্যাপ হওয়ার পর ফিরে এসেছে? জি স্যার, আমি একজন সাংবাদিক, আমি ফিরে এসেছি ওনার কারণে। আমি চেয়েছিলাম ওনাকে সবার সামনে তুলে ধরতে, কিন্তু উনি মানা করেছে, তাই আর আমি কিছু করিনি। আর এইখানে 50 জনের মতন মেয়ে আছে যারা কিডন্যাপ হয়েছে, কিন্তু তাদের ভাগ্য এতই ভালো যে তারা মেঘের সাথে দেখা করতে পেরেছে। আশা করি আগামী দিনগুলো সে এইভাবেই দেশ রক্ষা করবে।
আর একটা কথাই বলতে চাই, আমি আমার জায়গাটা আমি মেঘকেই দিয়ে দিলাম। সামনের মাস থেকে মেঘ হচ্ছে এই সারা দেশের প্রধানমন্ত্রী আর আর্মির প্রধান। প্রধানমন্ত্রীকে সালাম করলাম, হাতে মাইকটা নিয়ে বলতে লাগলাম, স্যার আপনি আমার থেকে ভালো বুঝেন দেশ কিভাবে চালাতে হবে। তার চেয়ে আপনি প্রধানমন্ত্রী থাকেন, আমি এটাই চাই। আর আমার বাবা একজন সৎ মানুষ, আমিও আমার বাবার সকল কিছু পেয়েছি। এখন আমি আমার বাবাকে স্টেজে ডাকতেছি। মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, আপনি প্লিজ স্টেজে চলে আসুন। আব্বু স্টেজে চলে আসলো। আব্বু এই নেন, সবাই যখন বলেছে কিছু, আপনিও কিছু বলে আজকের অনুষ্ঠান এইখানেই শেষ করেন। আমি জানতাম না যে আমার ছেলে একজন আর্মি মেজর আর একজন মাফিয়া কিং। আজকে জানতে পারলাম আমার ছেলের আসল পরিচয়। আমি খুবই খুশি, কারণ আমার ছেলে ভালো কাজই করতেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সবাইকে নিয়ে চলে আসলাম আমার রেস্টুরেন্টে। সবাই একসাথে খাবার খেলাম। স্যার আপনি কি এখন চলে যাবেন? হোম মেঘ, আমি এখন চলে যাব। আর বিয়ে করলে আমাকে জানালে না? স্যার পারিবারিকভাবে বিয়ে হয়েছে, তেমন অনুষ্ঠান করা হয় নাই, তাই কাউকে জানাতে পারি নাই। চলেন আপনাকে গাড়িতে দিয়ে আসি। না, আমাকে বিয়ে আসতে হবে না, আমি চলে যেতে পারবো। আর এই নাও, এটা আমার ছোট্ট উপহার দিলাম তোমাদের বিয়ে উপলক্ষে। এইসবের কি দরকার ছিল? আরে রাখো, তোমাকে এটা দিলাম না, এটা আমার বোনকে দিলাম, তোমার বউকে। এই নেন ভাবি। স্যার আপনি আমার থেকে অনেক বড়, আর আমার বউকে ভাবি বলে ডাকতেছেন? মেঘ, বন্ধুত্বের কোনো বয়স হয় না, তুমি তা ভালো করেই জানো। আমি তোমার একজন ভালো বন্ধু। বন্ধুর বউ মানেই ভাবি, তাই না ভাবি? জি ভাইয়া। আচ্ছা মেঘ, আমি যাই এখন। প্রধানমন্ত্রী চলে গেল, আমিও চলে আসলাম বাসায়। ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যে রাত 2টা বেজে গেছে খেয়াল নেই। সবাই এখন ঘুমিয়ে পড়ো গিয়ে, রাত তো অনেক হয়েছে। ভাইয়া তোমরাও যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি চলে আসলাম আমার রুমে। কিছুক্ষণ পর আফরিন আসলো। কি ব্যাপার, তুমি দেরি করে আসলে কেন? তো আসবো না? তোমার সাথে আসলে সকালে তোমার বোন আমাকে শরম দিত, তাই এখন আইসি। এখন ঘুমাও, কালকে না বললে তোমার কি কাজ আছে? আগে একটু আদর করে নেই, এরপর না হয় ঘুমাবো। না এখন কিছু না, এখন কিছুই করতে দিব না, অনেক রাত হয়েছে, ঘুমা বলছি। আফরিনের কোনো কথাই শুনলাম না। আস্তে আস্তে ওর ঠোঁটজোড়া দখল করে নিলাম। এমনভাবে চুমু খাচ্ছি মনে হচ্ছে এখনই ছিঁড়ে পড়ে যাবে। আস্তে আস্তে পেটে পিঠে সকল জায়গায় কিস করতে লাগলাম। ইস, এখন বলছিলাম না করতে, এখনই শুরু করতে হবে। এখনই শুরু করব। আফরিনের বোরকাটা খুলে ফেললাম। আস্তে আস্তে তার শরীরের সাথে মিশে গেলাম। বাকিটা ইতিহাস হয়ে থাক, আর পাঠক পাঠিকারা